ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। এই মুহূর্তে আমাদের ফিজিক্স ক্লাস চলছে এবং শুধু স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনায় নয়, এর পাশাপাশি কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে চটপট হ্যান্ডেল করা যায়, সব কিছুই থাকে। এই ক্লাসের শেষেও আমরা চেষ্টা করব যদি সময় থাকে একটু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার। তবে এই মুহূর্তে সরাসরি ক্লাসে চলে যায় স্যার। একদম। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা করছিলাম। ওকে, এবারে দেখো মেকানিক্যাল এনার্জি। ওকে, মেকানিক্যাল এনার্জি এটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের সাথে রিলেটেড। অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের দু রকমের ওয়ার্ল্ডের কনসেপ্ট রয়েছে, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। ম্যাক্রোজ মানে হচ্ছে বৃহৎ, অর্থাৎ যেগুলো আমরা দেখছি, আমাদের চারপাশে যেগুলো দেখছি বেশ বড় বড় যে সমস্ত বস্তু, সেগুলোকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক। আর মাইক্রোস্কোপিক মানে বুঝতেই পারছো আণুবীক্ষণিক, যেগুলো খুবই ক্ষুদ্র, সেই সমস্ত বস্তুর যে ক্রিয়াকলাপ, যে অ্যাক্টিভিটিস, সেগুলো আমাদের অন্য ফিজিক্সের অন্য ব্রাঞ্চে আলোচনা করা হয়। তো এখন আমরা রয়েছি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে। মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে মেশিনস, বিভিন্ন রকম মেশিনস যেগুলো দেখছি সেগুলো যে এনার্জি ক্রিয়েট করছে। উইন্ড এনার্জি অর্থাৎ টারবাইন ঘুরিয়ে যেটাকে আমরা পাচ্ছি। ওয়েভ এনার্জি, ওয়েভ এনার্জিটা কি? সি ওয়েভ, সমুদ্রের ওয়েভগুলোকে কাজে লাগিয়ে তোমার বিদ্যুৎ তৈরি করা হয়, অন্য এনার্জিতে কনভার্ট করা হয়। নেক্সট হচ্ছে সাউন্ড এনার্জি, এটা তো আমরা মোটামুটি সবাই বুঝতে পারি যে এটা কী ধরনের এনার্জি ফরম্যাট। তো এগুলো সবই হচ্ছে মেকানিক্যাল এনার্জির এক্সাম্পল। নেক্সট হচ্ছে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি মানে কি? তার মধ্যে একটা হচ্ছে জিওথার্মাল এনার্জি, অর্থাৎ হিট দিয়ে মলিকুলগুলোকে মুভ করিয়ে যে এনার্জিটাকে আমরা গেইন করতে পারি সেগুলোকে বলা হয় জিওথার্মাল এনার্জি বা নর্মালি থার্মাল এনার্জি। নেক্সট হচ্ছে ইলেকট্রিক এনার্জি, যেটা হচ্ছে হাউস হোল্ড কারেন্ট আর লাইটেনিং, বজ্রপাত যেটাকে বলা হয়। ওকে, বেশ। এর পরের যে এনার্জি ফরম্যাট সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মধ্যে রয়েছে রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, ভিজিবল লাইট, এগুলো সব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির আন্ডারে আসছে। তো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি সম্পর্কে আমরা পরে কোনো একটা সময় ডিটেলসে আলোচনা করব। এর মধ্যে কেন এটার নাম ইলেকট্রোম্যাগনেটিক? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই এখানে আছে বলে। নেক্সট হচ্ছে এই যে আমরা এতগুলো টাইপ পড়লাম, এটা কি জাস্ট আমি একটু জিস্ট করে এখানে বলেছি। সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এর এক্সাম্পলগুলো রয়েছে মেশিন, মাসেলস, প্রজেক্টাইলস। নেক্সট হচ্ছে থার্মাল এনার্জি, হিট, ফায়ার, জিওথার্মাল। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, সেটা হচ্ছে হাউস হোল্ড কারেন্ট, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ওকে, লাইটেনিং, এগুলো। আর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মানে হচ্ছে ইউভি রে, এক্স রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড, এগুলো সমস্ত। ঠিক আছে, বেশ। তাহলে এই হচ্ছে আমাদের একটা পোর্শনের এনার্জির সম্পর্কে ডিসকাশন। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি বলে বাংলায়, পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জির অনেক রকমের টাইপ আছে। তার মধ্যে একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এটা কি? এটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে যে তুমি মনে করো একটা 5 তলা বাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছো, আরেকজন মনে করো 10 তলা বাড়ির উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে দুজনের সারফেস থেকে, আর্থ সারফেস থেকে হাইটটা ডিফারেন্ট। তাহলে এই যে ডিফারেন্ট হাইট হবার কারণে দুজনের কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা পাল্টে যাবে। কিভাবে পাল্টাবে? দেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে mgh। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে mgh। অর্থাৎ যদি ধরো এটা একটা আর্থ সারফেস, এটা একটা বিল্ডিং, এটা আরেকটা বিল্ডিং, তাহলে একজন এইখানে দাঁড়িয়ে রয়েছে আর আরেকজন দাঁড়িয়ে রয়েছে এইখানে, তাহলে দুজনের হাইটটা কিন্তু আলাদা। এবার তোমরা বলবে যে হাইট যদি বাড়ে তাহলে তো জিটাও চেঞ্জ করবে। ঠিকই, কিন্তু সেখানে জি এর ভ্যারিয়েশনটা এতটাই ক্ষুদ্র যে আমাদের ক্যালকুলেশনে ওটা কোনো এফেক্ট ফেলবে না। তার মানে হাইট যত চেঞ্জ হবে তত বেশি পোটেনশিয়াল চেঞ্জ হবে। খেয়াল করে দেখবে রেল স্টেশনে দেখবে ওয়াটার রিজার্ভার রাখা থাকে, ট্যাঙ্ক থাকে বেশ উঁচু উঁচু। তাহলে ওই ট্যাঙ্কের হাইট যত বাড়বে সেইখান থেকে যে জলটা বেরোবে তার স্পিডও তত বেশি হবে। কেন? তার কারণটা হচ্ছে ওই অনেক উঁচু জায়গা থেকে জলটা বেরিয়ে আসছে বলে তার গতিটা বেড়েছে। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যত বাড়বে
তত সেই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। আবারও বলছি, পোটেনশিয়াল এনার্জি যত বাড়বে তত সেই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ওকে, তাহলে এবারে দেখো এইখানে পোটেনশিয়াল এনার্জি আমরা শিখলাম হচ্ছে mgh, আবার আমরা কাইনেটিক এনার্জি শিখেছি হাফ mv²। দুটোই কিন্তু ফর্ম অফ এনার্জি, কিন্তু দুটো টাইপ আলাদা। পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হাইটের জন্য তৈরি হয়, আর কাইনেটিক এনার্জি তৈরি হয় গতির জন্যে। একটা গাড়ির গতি যত বাড়বে তত সেই গাড়িটার কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। ওকে, বেশ, এটারই কিছু এক্সাম্পল রয়েছে, রোলার কোস্টার, ওয়াটার হুইল, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। ড্যামের মধ্যে জলটাকে জমিয়ে রাখা হয়, জলের হাইটটাকে বাড়িয়ে দেওয়া হয়, তারপর নিচে ছোট ছোট গেট দিয়ে সেই জলটাকে রিলিজ করা হয়, ফলে ওই জলটার গতিশক্তিটা বাড়ে এবং টারবাইনটা তত তাড়াতাড়ি ঘুরতে থাকে। এই হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের কনসেপ্ট। বেশ, নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জি। এই ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জির মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি রয়েছে, ম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জি রয়েছে, কেমিক্যাল পোটেনশিয়াল রয়েছে, অর্থাৎ ব্যাটারির মধ্যে যেটা থাকে আমরা চার্জকে ক্রিয়েট করতে পারি, ব্যাটারির মধ্যে কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়। তারপর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি রয়েছে, অর্থাৎ একটা লোহার রডকে তুমি যত বেন্ড করার চেষ্টা করবে সেই রডটা তত সেই পরিবর্তনটাকে বাধা দেবার চেষ্টা করবে, এটাকে বলছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। বেশ, এরপরে আরও রয়েছে স্ট্রং নিউক্লিয়ার পোটেনশিয়াল এনার্জি আর উইক নিউক্লিয়ার পোটেনশিয়াল এনার্জি। স্ট্রং নিউক্লিয়ার পোটেনশিয়াল এনার্জি জেনারেলি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে কাজে লাগে, আর উইক নিউক্লিয়ার পোটেনশিয়াল এনার্জি রেডিও অ্যাক্টিভ ডিকেতে কাজে লাগে। রেডিও অ্যাক্টিভ ডিকে তোমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়বে। নেক্সট, এই যে এতগুলো ফর্ম অফ এনার্জি আমরা পড়লাম সেটা কি একটু সামেশান করে লেখা রয়েছে। ইলেকট্রিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি, লাইট এনার্জি, গ্রিন এনার্জি, ওয়েভ এনার্জি, এরকম প্রচুর সেগমেন্ট রয়েছে এনার্জি। আমি শুরুতেই বলেছি এনার্জি কিন্তু একটা ভাস্ট কনসেপ্ট। ওকে, তো এইগুলোর মধ্যে থেকে, এতগুলো ভ্যারাইটিসের মধ্যে থেকে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে কোনটা লাগবে, কোন এনার্জিগুলো নিয়ে আমরা পড়ব। দেখো এইখানে লেখা রয়েছে মেল্টস, MELTS, মেল্টস। এটা কি? M মানে হচ্ছে মেকানিক্যাল, E মানে হচ্ছে ইলেকট্রিক্যাল, L মানে হচ্ছে লাইট, T মানে হচ্ছে থার্মাল, S মানে হচ্ছে সাউন্ড। অর্থাৎ আমাদের কম্পিটিটিভ ফিল্ডের জন্যে এই 5টা ফর্ম অফ এনার্জি সম্পর্কে জানলেই হবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, লাইট, থার্মাল, সাউন্ড। ওকে, অর্থাৎ এই কটা এনার্জি সম্পর্কে যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে মোটামুটি আমাদের কম্পিটিটিভ ফিল্ডের কোয়েশ্চেন্সগুলো আমরা ডিসকাস করতে পারবো। ওকে, বেশ, তো এই হচ্ছে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি সম্পর্কে একটা আইডিয়া, একটা ধারণা। তো এবারে আমরা যেটা করব, এবারে হচ্ছে আমাদের কনসেপচুয়াল প্রশ্ন, অর্থাৎ এই যে জিনিসটা আমরা পড়লাম এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন এবং এখান থেকে আমাদের কিছু নিউমেরিক্যাল যেগুলো পরীক্ষায় আসে টাসে সেগুলো একটু আমরা বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে কীভাবে হয়। খুব টাফ নয়, কি একটু ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি বিষয়টা আমাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্নটা, ওয়ার্ক ডান উইল বি ম্যাক্সিমাম ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ড্যাশ ডিগ্রি। কি বলছে যে কখন ওয়ার্ক ডান আমরা ম্যাক্সিমাম পাবো, ওয়ার্ক ডান কখন আমরা ম্যাক্সিমাম পাবো। তো আমরা শুরুতেই ডিসকাস করেছি না যে W = F/S cos θ। এইখানে এই যে ডাব্লুর ভ্যালুটা পজিটিভ এসেছিল কখন, কোন কেসে? যখন θ = 0 ছিল, কারণ θ 0 হলে cos θ র ভ্যালু হয়ে যায় 1, এর একটা পজিটিভ ভ্যালু, আর বাকিগুলোতে হয় 0 হবে তা নাহলে -1 হবে। তার মানে ডাব্লুর ভ্যালুটা কখন পজিটিভ, কখন ম্যাক্সিমাম, যদি θ ভ্যালুটা 0 হয়। তাহলে এখানে আমার আনসার কি হচ্ছে? এটা আনসার হচ্ছে 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি হয় তবেই সেটা হবে। আর যদি ডাব্লুটা 0 হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, কি বলেছি? নো ওয়ার্ক ফোর্স, বাংলায় বলে কার্যহীন বল। তো এটা কিন্তু আমাদের
একটু মাথায় রাখতে হবে যে নো ওয়ার্ক ফোর্স কোন কোন কন্ডিশনে হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ফোর্স ক্যান ডু নো ওয়ার্ক অন দ্য পার্টিকেল অন হুইচ ইট অ্যাক্টস। কোন এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটাকে আমরা নো ওয়ার্ক ফোর্স বলে ডাকবো, কোনটার কোনো ওয়ার্ক ডান হয় না। তো দেখো এখানে আমরা যখন ডিসকাস করেছিলাম ওই যে একজন মানুষ একটি ব্যাগ নিয়ে হাঁটছেন, আমরা বলেছিলাম যে সেখানে আমরা ডাব্লুটা 0 পাই, কিন্তু ডাব্লুটা 0 কার হয়? যিনি ব্যাগটা নিয়ে হাঁটছেন তার নয়, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সে ডাব্লুটা 0 হয়, অর্থাৎ ওয়ার্ক ডানটা 0 হয়। তাহলে সেক্ষেত্রে তখন আমরা কি বলবো, এই যে অপশানসগুলো রয়েছে তাহলে এখানে কোনটার ওয়ার্ক ডান 0 হয়? অবশ্যই অপশান বি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, বেশ। যদি আমরা এই ক্লাসটা প্রত্যেকটা জিনিস মন দিয়ে শুনি, প্রত্যেকটা স্লাইড যদি মন দিয়ে আমরা নোট করি, তাহলে দেখবে এই প্রশ্নগুলো আনসার করা তোমাদের ক্ষেত্রে কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়। এই প্রশ্নগুলো তোমরা বিভিন্ন জায়গায় পাবে, বিভিন্ন এক্সাম সেটে পাবে বা প্র্যাকটিস সেটও এগুলো পাবে। বেশ, নেক্সট হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন হর্স পাওয়ার অ্যান্ড ওয়াট। একটু আগে ডিসকাস করেছি, ওই যে ঘোড়ার ছবি দেওয়া যে স্লাইডটা ছিল, তাহলে আনসার কী হবে? 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। এটা কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে, এটা পরীক্ষায় বহুবার দিয়েছে। নেক্সট হচ্ছে এটা একটা নিউমেরিক্যালের নাম শুনলেই ছেলে মেয়েদের একটা আতঙ্কর ব্যাপার তৈরি হয় যে ফিজিক্স আবার তার আবার অঙ্ক। যাই হোক, তো ব্যাপারটা অতটা টাফ নয়, একটু ঠান্ডা মাথায় ভাবলেই হয়ে যাবে। দেখো কি বলেছে, দ্য কনজামশন অফ এনার্জি বাই 60 ওয়াট বাল্বস ইন 2 সেকেন্ড। মানে কি, একটা লাইট 60 ওয়াটের একটা লাইট, সেটা 2 সেকেন্ডের জন্য তুমি অন করে অফ করে দিয়েছো, তাহলে ওই 2 সেকেন্ডে লাইটটা কতটা এনার্জি কনজিউম করেছে, এইটা হচ্ছে প্রশ্ন। দেখো এইখানে যে দুটো ইনফরমেশন রয়েছে, প্রশ্নটার মধ্যে দুটো ইনফরমেশন রয়েছে, একটা হচ্ছে 60 ওয়াট আর একটা হচ্ছে 2 সেকেন্ড। ফিজিক্সের অঙ্ক যখনই তোমরা ফেস করবে, সবার প্রথম এই ইনফরমেশানগুলোকে আলাদা করে নেবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার ইনফরমেশানগুলোর মধ্যে কি রয়েছে সেটা প্রথমে দেখার চেষ্টা করো। আচ্ছা, সেকেন্ড তো টাইমের ইউনিট, তার মানে একটাকে আমি ধরে নিতে পারি টি, স্মল টি। এবার প্রশ্ন হচ্ছে 60 ওয়াট, ওয়াট কিসের ইউনিট? আমরা আজকে ডিসকাস করেছি ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। তার মানে এই যে 60 ওয়াট, তার মানে এটা বেসিক্যালি পাওয়ারকে বলেছে। ওকে, আচ্ছা, এবারে পাওয়ার সম্পর্কে আমরা কতগুলো ফর্মুলা শিখেছি? পাওয়ার সম্পর্কে আমরা দুটো ফর্মুলা শিখেছি, একটা হচ্ছে পি সমান W/T শিখেছি, আর আরেকটা পি সমান ফোর্স ইন্টু ভেলোসিটি শিখেছি। তাহলে এই যে অঙ্কটা দিয়েছে করতে, এখানে কি ভেলোসিটি সম্পর্কে কোনো ইনফরমেশান রয়েছে? নেই। তার মানে আমার পাওয়ারের সেকেন্ড ফর্মুলাটা কোনো কাজে লাগবে না, এখানে পড়ে রইল ফার্স্ট। তাহলে ফার্স্টের মধ্যে কে রয়েছে? ডাব্লু রয়েছে, আবার টাইম রয়েছে। খেয়াল করো, আমি এটাও বলেছি ওয়ার্ক ডানের ইউনিট আর ডাইমেনশান এনার্জির ইউনিট ডাইমেনশানের সাথে সমান হয়। আর তোমাকে প্রশ্নটা কি করেছে? দ্য কনজামশন অফ এনার্জি, তার মানে কতটা এনার্জি কনজিউম করেছে সেটা জানতে চাইছে। তার মানে তুমি যদি ডাব্লু ভ্যালুটা বের করে ফেলতে পারো, সেটাই হবে তোমার আনসার। তাহলে ডাব্লুটা এখান থেকে বের করা কি খুব টাফ কিছু? এই তো, এখানে ক্রস মাল্টিপ্লাই করো, পিটি করে দাও। পাওয়ার তুমি জানো 60, 2 সেকেন্ড রয়েছে, তাহলে কত আসে? 120 না? 120 জুল। দেখো ফার্স্ট অপশানে 120 রয়েছে। তাহলে বিষয়টা আমরা যদি স্টেপ বাই স্টেপ এগোই, তাহলে কিন্তু ফিজিক্সের প্রবলেম সলভ করা এমন কিছু ব্যাপার নয়। অন্তত আমাদের কম্পিটিটিভ ফিল্ডে যে ধরনের প্রবলেম আসে সেগুলো সলভ করা কোনো সমস্যাই নয়। তাহলে কিভাবে আমরা করলাম এই প্রবলেমটাকে, কিভাবে আমরা করলাম? ফার্স্ট কি করেছি এটা মন দিয়ে শুনবে। এগুলো হচ্ছে প্রসিডিওর, কিভাবে আমি সলভ করব। এটা বাড়িতে করতে হবে, এক্সাম হলে গিয়ে এটা করলে হবে না, বাড়িতে এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কোশ্চেনটার মধ্যে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলোকে নোট ডাউন করতে হবে। সেকেন্ড হচ্ছে এই ইনফরমেশানগুলোর মধ্যে যে জিনিসগুলো রয়েছে
তার মিনিংটাকে বুঝতে হবে। যেমন 60 ওয়াট, ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, এটা আমাকে জানতে হবে। তাহলে এইগুলোকে আমি নোট ডাউন করলাম, করার পরে আমাকে জানতে চেয়েছে এই অঙ্কটাতে এনার্জি কনজিউম কতটা করছে। তাহলে পাওয়ার আমি জানি, টাইমটা জানি, আমাকে এনার্জি বের করতে হবে। তাহলে এবার পাওয়ারের ফর্মুলা কতগুলো আছে, দুটো ফর্মুলা জানি, দুটো ফর্মুলাকে নোট ডাউন করতে হবে। এর মধ্যে কোনটা আমার এই অঙ্কের জন্য লাগবে সেটাকে বেছে নিতে হবে, তারপরে কাজটা খুবই ইজি। ঠিক আছে, জাস্ট গুণ করলেই হয়ে যাবে। তো এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তবে এক্সাম হলে গিয়ে ব্যাপারটা স্মুথলি এগোবে। বেশ, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এ বল অফ মাস 2 kg is placed at the top of a building whose height is 12 meter from the ground. Find the energy stored in the ball. Find the energy stored in the ball. কি বলেছে, একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের হাইট হচ্ছে 12 মিটার, আর সেই বিল্ডিংয়ের উপরে একটা বল রাখা আছে, সেটা হচ্ছে 2 কেজি, তার মাসটা 2 কেজি। এবার বলেছে যে এই যে বলটাকে তুমি এখানে প্লেস করেছো, তাহলে বলটার মধ্যে কতটা এনার্জি স্টোর হয়ে আছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এটা যদি প্রশ্ন হয়, তাহলে এখানে এনার্জি স্টোর হয়ে আছে, তাহলে ইনফরমেশান কী কী পাচ্ছি, প্রথমেই বলেছি ইনফরমেশানগুলো বের করো। তাহলে 2 কেজি আর 12 মিটার হাইট, তার মানে অবশ্যই সেটা কি বলেছি, অবশ্যই সেটা এইচকে বলেছি। আচ্ছা, 2 কেজি তার মানে এম বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে এনার্জি, তাহলে এই যে হাইট যখনই আমরা পেয়েছি, তার মানে অবশ্যই এটা আমাকে কি বের করতে হবে, পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি, mgh। তাহলে এম হচ্ছে 2, জিটা অ্যাকচুয়ালি 9.8 হয়, তোমরা এক্সামে যদি 10 ধরো, 9.8 আর 10 তো খুব কাছাকাছি ধরতে পারো, আর এইচটা হচ্ছে 12। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, এটা গুণ করলে 240 জুল। এই হলো আমার অঙ্ক, সহজ জিনিস। একদমই তাই, খুব শর্টকাট মেথডে খুব ভালো জিনিস এবং এক্সাম ওরিয়েন্টেড জিনিস শিখে নিলাম আজকে আমরা। স্যার, সময় একদম শেষ, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারাও সকলে ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।